এভরিওয়ান, কেমন আছে সবাই? এই পার্টটা এত দেরি করে দেওয়ার কারণ আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই, তো আমি ভয়েসটা রেকর্ড করতে পারতেছি না। এর জন্য একটু দেরি হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলি গল্পে যাওয়া যাক। তে মাত্র ক্লাস করিয়ে এসে শিক্ষক রুমে বসলো। শরীরটা কেমন কাহিল লাগে ইদানিং। মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে কয়েকদিন বিশ্রাম নিতে চলে যাবে, কিন্তু বিশ্রাম নিলে সংসার চলবে কিভাবে? ঢাকা শহরে একটা 3 রুমের ফ্ল্যাটে থাকা মুখের কথা না। যদিও ফ্ল্যাটের ভাড়া তার শ্বশুর আব্বাই দেন, কিন্তু সংসারের যাবতীয় খরচ তো তাকে হ্যান্ডেল করতে হয়। বিড়ি করতে আর কিছু পারুক আর না পারুক, ঠিক মাসের শেষে বাসা ভাড়ার টাকা চাইতে বাড়িতে ফোন করবে। সে আবার পাক্কা নীতিবান, কারো কথা শুনতে নারাজ। বাড়িওয়ালা এসে গেটে ধাক্কালে তার নাকি প্রেস্টিজে লাগে, তাই আগে ভাগে টাকা রেডি রাখে। তে অবশ্য টাকা নিতে নারাজ ছিল, কিন্তু আরএম স্নেহশীষ কথায় আর না করতে পারেনি। সে মনে মনে তার স্বামী হেদায়েতের জন্য দোয়া করতে লাগলো। সময় পেলে সে জিকির দুরূদ শরীফ পড়া আর এই কাজ করে থাকে। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ একদিন নিশ্চয়ই তার দোয়া কবুল করবে। সেই দিন পর্যন্ত ধৈর্য ধরা আর অপেক্ষা করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিন। জাঙ্কুক ছেলের জন্য একটা ম্যাজিক বোর্ড নিয়ে এসেছে গত পরশু। সেটা দিয়ে ছেলেকে লেখালেখি শেখাচ্ছে তে। জাঙ্কুক আজকে বাইরে না গিয়ে ছেলেকে লেখালেখি আঁকাআঁকি শেখাচ্ছে। তেকুকো বাবার কোলে বসে মনোযোগ দিয়ে আঁকিবুকি করছে। জাঙ্কুক শত চেষ্টা করেও ছেলেকে লেখা শেখাতে পারছে না। তার ঘাম ছুটে যাচ্ছে প্রায়। বাচ্চাটিকে লিখতে বলছে একটা, বাচ্চাটা লিখছে আর একটা। জাঙ্কুক পণ করেছে ছেলেকে আর শিখিয়ে ছাড়বে। জাঙ্কুক ছেলের হাত ধরে ম্যাজিক কলম ঘোরাতে ঘোরাতে বলল, এইভাবে লেখো, যেভাবে শিখাচ্ছি ওইভাবে লিখছিস না কেন কবুতরের বাচ্চা? টেকুক লেখা থামিয়ে মাথা ঘুরিয়ে বাবার দিকে চাইলো, বলল, কবুতর কি? তুই? কিন্তু আমি তো মায়ের বাচ্চা। তুই আমার বাচ্চা, তোর মায়ের না, বুঝলি? টেকুক চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কিছু বুঝেছে বলে মনে হয় না। তারপরও মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। জাঙ্কুকের চোখ চকচক করে উঠল। ছেলেকে বাগে আনতে পারলে তারই লাভ। সে যা শেখাবে তাই শিখবে। এতে ওই 1.5 ইঞ্চি মহিলা সহজে কাবু করা যাবে। জাঙ্কুক তাই আবারও জিজ্ঞেস করলো, তুই কার বাচ্চা তেকু? তোমার। এই তো সুন্দর হয়েছে। এখন থেকে সবসময় এটাই বলবি, ঠিক আছে? তেকুক উপনিস মাথা নাড়ালো। জাঙ্কুক ছেলেকে আদর করলো কিছুক্ষণ। বাবা ছেলে হাসি মজায় দিনটা পার করলো। তে বাসায় এসে নামাজ পড়ে সবাইকে নিয়ে ভাত খেলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য ছেলেকে নিয়ে শুলো। টেকক মায়ের বুকে আদুরে বিড়ালের মতো করে রইল। সারাদিন পর মাকে পেলে আর কিছু লাগে না তার। মায়ের জন্য কত শত আবদার গুল্লি আওড়ায়। জাঙ্কুক পাশেই শোয়া, মা ছেলের ভালোবাসা দেখছে। হঠাৎ টেকক তেকে বলল, মা, কবুতর কি? একটা পাখি বাবা। কেন? পাখি কি? এটা আকাশে ওড়ে, অনেকে আবার পালে। আমরা মানুষেরা এটাকে খাইও। আমি কি কবুতরের বাচ্চা? তুমি কবুতরের বাচ্চা হতে যাবে কেন? তুমি তো আমার বাচ্চা, আমার কলিজা। না না, আমি বাবার কবুতরের বাচ্চা। তে হেসে দিল। জাঙ্কুকের চোখ কপালে তুলে ছেলের দিকে তাকিয়ে আসে। এই বজ্জাত কি বলে? তার মান ইজ্জত সব খুঁয়ে ফেলবে নাকি? সি সি। তে বলল, কে বলেছে তোমাকে এগুলো? তেকুক বলতে নিলে জাঙ্কুক ছেলেকে টান দিয়ে নিজের বুকে নিল। ছেলেকে আদর করতে করতে বলল, তুমি ঘুমাও, ওর সাথে অত কথা বলতে হবে না। পরে ঘুমাতে পারবে না, গল্প করেই সময় চলে যাবে। আমি তেকুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তের ভুরু কুঁচকে গেল। ঘটনা কি? তাকে এত সমাদর করছে কেন? এত মধুর স্বরে তুমি বা ডাকছে কেন? কি ঘাবড়া লাগে সেই বিড়িখোর? তে উঠে বসে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, টেকুককে নিলেন কেন? সারাদিন তো আপনার কাছেই থাকে, এখন আমার কাছে থাকবে। আপনি আমাদের মা ছেলের মাঝে আসবেন না বলে দিলাম। ওকে আমার কাছে দিন। আমার কাছে থাকুক না, তুমি বরং রাতে নিও। তে ছেলেকে বলল, বাবা মায়ের কাছে আসবে? টেকুক বাবার বুক থেকে ছোট মাথা বের করে বলল, আসবো। তে খুশি হয়ে ছেলেকে জোর করে নিল, কোলে নিয়ে বলল, আমার সোনা বাচ্চা, মায়ের ভদ্র বাচ্চা, আমার কলিজার টুকরা। আমি কবুতর আর বাবার বাচ্চা। এসব ফালতু কথা কে বলেছে তোমাকে? বাবা।
টেকুক আঙুল দিয়ে জাংকুককে দেখিয়ে বলল। তে রাগান্বিত হয়ে চাইলো। জাংকুক বলল, কি হয়েছে, কবুতর কি খারাপ? এভাবে চাওয়ার মানে কি? আমি ভয় পাই নাকি তোকে? তে রহস্যময় হেসে বলল, আসলে পান না? জাংকুক মুখ কালো করে ফেলল। সেই দিন ছেলেকে হামবা শিখিয়েছিল, আজ আবার নতুন কিছু শিখাবে নাকি? লিলিপুট তাকে থ্রেট দিচ্ছে। মুখ ঘুরে উল্টো পাশে শুয়ে পড়ল সে, কথা না বাড়িয়ে। লিলিপুটের বাচ্চা, পুরোটা লিলিপুটের মতো পাল্টিবাজ। বাবার সব কথা মায়ের কাছে সাপ্লাই দিতে হবে কেন রে বদ? সুগা ভুইয়া শাহবাজপুর গ্রামে বেশ দাপট নিয়েই চলে। যেহেতু চেয়ারম্যানের ছেলে, সেই হিসেবে সে ভিন্ন রকম আচার আচরণ মনোভাবের অধিকারী। গ্রামের মানুষ তাকে এজন্য সমীহ করে। তার বাবা কাই ভুইয়াও এককালে গ্রামের ক্ষমতা দাপট দেখিয়ে চলতো। এখনো তার মধ্যে প্রভাবশালীর আচরণ বজায় আছে কিছুটা, তবে আগের তুলনায় বেশ শান্ত এখন। গ্রামের উন্নয়নে যথাযথ কাজ করার চেষ্টা করেন, যদিও আগে বহু ফাঁকিবাজি করেছেন, কিন্তু এখন তা অতীত। বিশাল এক প্রাঙ্গণে বিরাজমান পদ্মলয় নামক একটি নান্দনিক ধাঁচের বাড়ি। এই পরিসর এতটাই বিস্তৃত যে একে ঘিরে থাকা প্রকৃতি এবং স্থাপত্যের মিলন মেলা যেন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করেছে। পদ্মালয়ের সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশে হারিয়ে যেতে চাইলে মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থমকে আসে। চেয়ারম্যান বাড়ি বলে কথা, চারিপাশে বিভিন্ন প্রকার দেশি বিদেশি গাছের সমন্বয়ে আচ্ছাদিত এই পদ্মালয় বাড়ি। পদ্মালয় বাড়ির গেটের ওপরে বিরাট দুইটি কৃত্রিম পদ্ম ফুল বসানো। খুব শৌখিন এই বাড়ির মানুষটা, সেটা বাইরে থেকে আন্দাজ করা যায়। বাড়ির ভেতরে প্লেটে টুংটাং আওয়াজ আর কথা চলছে। বাড়ির কর্তা কাই ভুইয়া নিজের আদরের পুত্র সুগা ভুইয়া আর কন্যা ইনাবা ভুইয়ার সাথে কথা বলছেন এবং খাবার খাচ্ছেন। পাশে তার স্ত্রী লিসা ভুইয়া চুপচাপ খাবার মুখে দিচ্ছেন। কাই ভুইয়া ছেলেকে উদ্দেশ্য করে বললেন, সুগা, তোমার বিজনেসের কি অবস্থা? সুগা টেবিলে এক হাত থেকে খেতে খেতে জবাব দিল, ব্যবসার কাজ আপাতত বন্ধ বাপা, কয়েকদিন নিজেকে সময় দিতে চাচ্ছি। দ্রুত নিজেকে রিফ্রেশ করে আবার কাজে ব্যাক করব আশা করি। লিসা ভুইয়া এতক্ষণ কথা না বললেও এবার মুখ খুললেন। হঠাৎ করে কাজে ব্রেক দিলে কেন? নিজেকে তো তুমি এতকাল সময় দিচ্ছই, তাহলে হঠাৎ করে নতুন ব্যবসার কাজ ছেড়ে নিজেকে সময় দেওয়ার কারণ? সুগা খাবার খাওয়া থামিয়ে মায়ের দিকে চাইলো। মায়ের চোখে রাগ স্পষ্ট। নিজেকে স্বাভাবিক করে বলল, এমনিতেই আম্মু। লিসা ভুইয়া চোখ মুখ কঠিন করে বললেন, এমনিতেই নাকি কোথাও মারামারির অফার পেয়েছো? সুগা গ্রামে যতই ক্ষমতা আর দাপট নিয়ে চলুক না কেন, মায়ের কাছে সে এখনো বাচ্চা। এই বয়সেও মা তাকে বাচ্চাদের মতো করে শাসন করে চোখ রাঙায়। ইনামা ভাইয়াকে চুপসে যেতে দেখে কোমলতে গুরুত্ব দিয়ে বলল, ব্রো, তুমি না জানি কেমন নাটক সিনেমায় দেখো না, নায়ক কাউকে গণে না, সবসময় পাওয়ার দেখিয়ে চলে। এমনকি বাবা মাও ভয় পায় ছেলেকে। তুমি এরকম ভাবে চলতে পারো না। সুগা নিচু কণ্ঠে বংকে ডেঙিয়ে বলল, আসছে নাটক সিনেমা হলে। মা বাবার মুখের উপরে কথা বলাও একটা বেয়াদবি। যদিও আমি মানুষটা অতটা ভালো নই, কিন্তু মা বাবার সামনে বেয়াদবি করার মতো শিক্ষা মম আমাকে দেয়নি। আমার ক্ষমতার বাহিরে আর তাদের ক্ষমতার আমার উপরে। কথার মাঝেই লিসা ভুইয়া ধমকে উঠে বললেন, এত কথা কিসে? খাবারে মনোযোগ দাও। আর সুগা, তোমাকে কি জিজ্ঞেস করেছি? কাই ভুইয়া এবার স্ত্রীর দিকে চাইলেন, বললেন, আহা লিসা, ছেলেকে এত জোর করছো কেন? খেতে দাও না ওকে। লিসা ভুইয়া কাই ভুইয়ার দিকে তাকালো না পর্যন্ত, এমনকি তার কথা শোনেনি এমন ভাব করলো। সুগা মায়ের কঠিন চেহারা দেখে বলল, আসলে মম, আমি আপাতত একটু রিফ্রেশ চাচ্ছি, ব্যাস এতটুকুই। কথাটুকু বলেই উঠে উপরে চলে গেল সুগা। ইনাবা আর অল্প একটু খেয়ে উঠে পড়ল। শুধু কাই ভুইয়া আর উর্মি ভুইয়াই রইলেন খাবারের টেবিলে। কাই ভুইয়া তার বিপরীত দিকে বসে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমার মূল্য তোমার জীবনে ঠিক কতখানি লিসা? লিসা ভুইয়া শক্ত হয়ে বসে থাকলেন, আর কোনো কথার জবাব দিলেন না, তাকালেনও না। কাই ভুইয়া একটা নিঃশ্বাস ফেলে স্ত্রীর নিকট আসার জন্য উঠতে নিচ্ছিল, ঠিক তখনই শক্ত একটি কণ্ঠ ভেসে এলো কানে, ওইখানেই থাকুন, আরেক পাও এগোবেন না। আমাকে দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই। আমার মূল্য আপনার জীবনে কতটুকু, ঠিক তেমনই আপনার মূল্য আমার জীবনে ততটুকুই। সবার সামনে নিজের ভালো মানুষই বাদ দিন। আপনি কি সেটা আমি ছাড়া আর ভালো কেউ জানবে না। তাই ঢং করা বাদ দিয়ে নিজের চরকায় তেল দিলে বেশি খুশি হব। স্ত্রীর কঠিন বাক্যের বিপরীতে কিছু বলতে পারল না কাই ভুইয়া, তবে মনে মনে ফুঁসে উঠলেন। এই তেরা মহিলাকে বিয়ে করে তার জীবনটা সারখার হয়ে গেছে। ভেবেছিল একটু দরদ দেখে কথা বললে বুঝি একটু নরম স্বরে কথা বলবে এই মহিলা,
কিন্তু সে আগের মতো খিটখিট করে উঠলো তার সাথে। তাই ভুইয়া এই মহিলার আর ঘাটাবে না বলে প্ল্যান করলো। তাছাড়া নিজের স্বভাব বিরুদ্ধে যাওয়া একটা ক্রাইম, সাইকোলজিক্যাল ক্রাইম। সুগা বাইক নিয়ে নিজের আড্ডাস্থলে হাজির হলো। সেখানে আগে থেকে তার সাঙ্গপাঙ্গ উপস্থিত ছিল। সুগা সেখানে যাওয়া মাত্র সুগা দুজন চেলা দাঁড়িয়ে গেল, বাকিরা কেউ দাঁড়ালো না, কারণ সবাই সুগার বন্ধু। এখানে সুগার মর্যাদা তাদের মতোই। এখানে কেউ কারো লিডার নয়। যেই দিন উত্তম পরামর্শ দিতে পারবে সেই হবে সেই দিনের লিডার। সুগার বন্ধুর তালিকায় আছে সাব্বির, পলক, হাসান, আসিফ, মুহিত। এদের সাথে তার ঘনিষ্ঠতা অনেক। তার সর্বক্ষণিক দুই চেলা হলো শামীম ও রবিন। সুগা নিজের জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠল। সাব্বির সুগাকে উদ্দেশ্য করে বলল, কিরে তোর আসলে পরিকল্পনা কি? তোর মতি করতে সুবিধা লাগছে না, ইদানিং তোর কি হয়েছে বলতো? কিছু লুকাচ্ছিস নাকি? সুগা পায়ের উপর পা উঠিয়ে সানগ্লাস খুলে মাথার উপরে দিল। নিঃসন্দেহে সুগা সুদর্শন বলিষ্ঠ এক পুরুষের কায়া। মুখে চাপ দাড়ি আস্তরণ, মুখের গম্ভীর হাসি। সে রহস্যময় হেসে বলল, হুম, কি লুকাবো? একটা পরিকল্পনা মাথায় কিলবিল করছে বহু দিন ধরে, তবে কতটুকু বাস্তবায়ন করতে পারবো জানি না। পলাশ বলল, কি পরিকল্পনা? সুগা মাথার পিছনে হাত দিয়ে উপর দিকে তাকিয়ে বলল, কান টানলে যেমন মাথা আসে, একজনের কান টানার ব্যবস্থা করছি। মুই ভ্রু কুঁচকে বলল, তোর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পরিবর্তন হবে কবে? আসিম চায়ে ফু দিতে দিতে বলল, তোরা এত কথা বলিস কেন? ওরে কথা শেষ করতে দে। তারপর সুগার দিকে ভ্রু উঁচিয়ে চাইলো সাব্বির, অর্থাৎ বোঝাতে চাইলো খুলে বল। সুগার রহস্যময় হেসে বলল, খুলে তো বলবো, একটু সবুর কর। একজনকে খুব শীঘ্রই ঘরে আনতে চলেছি। সে একজন হবে আমার দাবার গুটি, পানির সাথে যেন মাথাটা দ্রুত এসে পড়বে। সেই ব্যবস্থাই করছি, দেখা যাক কতটুকু সফল হই। তোরা তো সবাই জানবি, তোদের না জানিয়ে আমি কিছু করেছি কখনো? কাল রাতে জাঙ্কুক পার্ট টাইম জব একেবারে ছেড়ে চলে এসেছে শুনে তে চিৎকার চেঁচামেচি করে পুরো বাসা মাথায় তুলেছিল। বিড়িপুরটা এসে বিড়ি টেনে একেবারে ঘুমের দেশে তলিয়ে গেছে। তেকে কিছু বলেও নি কেন কাজ ছেড়েছে, শুধু বলেছে কাজ ছেড়ে দিয়েছি। এত কিছু ঘাটিয়ে এসে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে মহাসৎ। তে তার এত আরামের ঘুম সহ্য হলো না, তাকে ঠেলে উঠিয়ে বলল, এই আপনি পুরুষ তো? আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে বানিয়েছে? আল্লাহ একটা মানুষের এত অসহ্য কিভাবে বানাতে পারে? কাজ করবেন না তো পেট চলবে কি করে? কতদিন আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? যাকো ঘুম ঘুম কণ্ঠে বলল, এসব পেশাল পাড়ার জন্য ঘুম থেকে তুলেছিস? মাথা খারাপ করার আগে এখান থেকে যা। তে বলল, এই কাকে গলা উঁচিয়ে ধমকাচ্ছেন? আপনাকে আমি ভয় পাই? বাদাম্মা বিড়ি টানা লোক কথাকার। সারা জীবন এরকম নাটক দেখতে দেখতে অসহ্য হয়ে গেছে। সোজা সাপটা বলুন, আপনি কাজ ছেড়েছেন কেন? জাঙ্কুক বসার থেকে শুতে শুতে বলল, কাজ করতে আলসেমি লাগে তাই। তে চোখ কবরে তুলে বলল, কাজ করতে আলসেমি লাগে মানে? সামান্য অল্প কিছু সময় কাজ করেন, তাও এত আলসেমি কেন আপনার? আল্লাহ, আমি এইসব সহ্য করতে পারছি না। এরকম মেরুদণ্ডহীন একটা পুরুষ আমার সাথে কেন জড়িলেন মাবুদ? জাঙ্কুক ততক্ষণ আবারও ঘুমের দেশে পাড়ি দিয়েছে। টেকুক মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে গিয়েছে। মায়ের চোখের পানি দেখে বাচ্চাটা ঘাবড়ে গেল। তে বিছানার কোনায় গিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। অতিরিক্ত রাগ উঠলেই তার চোখ দিয়ে পানি বেরোয়। আজকেও ব্যতিক্রম হলো না, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার। টেকুক বুক ভর দিয়ে মায়ের কাছে উঠে গেল, মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মা, কাঁদো কিনো? বাচ্চাটারও চোখে পানি এসে গেছে মাকে কাঁদতে দেখে। তে ছেলেকে দেখে নিজেকে সামলালো, চোখের পানি মুছে ছেলেকে জড়িয়ে ধরে বলল, এমনিতেই বাবা, চোখে কি জানি পড়ছে তাই। তুমি উঠে গিয়েছো? হুম। আসো বাবা, মুখ ধুইয়ে দিই। তে ছেলেকে দু পা দুই দিকে নিয়ে কোমরে বসে কোলে নিল। বাচ্চাটা মায়ের কোলে ঘুম ঘুম চোখে শান্ত হয়ে বসলো। তে ছেলেকে ব্রাশ করিয়ে খাটের উপর বসে রান্নাঘরে গেল। টেকুক বাবাকে ঘুমাতে দেখে বুকের ওপর চড়লো, তারপর ডাকতে লাগলো, বাবা বাবা, ও তো মা কাঁদে। মা কিনু কাঁদে? বাচ্চাটার অবুঝ প্রশ্ন ঘুমান্ত বাবার কাছে। টেকুক বাবার গা বেয়ে নিচে নামলো, আবারও উঠলো। জাঙ্কুক ঘুম ঘুম কণ্ঠে আস্তে আস্তে বলল, এই লিলিপুটের বাচ্চাটা শান্তি দেবে না আমায়। মায়ের মতনই হয়েছে, সারাক্ষণ আমার ঘুমের সাথে শত্রুতা এই ট্যাবলেটের। টেকুক বাবাকে বিড়বিড় করতে দেখে মুখের কাছে কান এগিয়ে দিল, যেন বাবার কথা স্পষ্ট শুনতে পায়।
কান এগিয়ে শুধু ট্যাবলেট কটাটুকু শুনতে পেল, তবে আয়ত্ত করতে পারলো না পুরো কথাটা। তারপরে বাবাকে জিজ্ঞেস করলো এটা কি, কিন্তু জাঙ্কুক ততক্ষণ আবারও ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটা খাট থেকে বহু কষ্টে নেমে দৌড়ে মায়ের কাছে গেল। তে ছেলের জন্য রাস্তা রেডি করছিল। বাচ্চাটা দৌড়ে এসে মায়ের পা ধরে তে ঘাবড়ে গেল কিছুটা, তারপরে ছেলেকে দেখে স্বস্তি পেল। ছেলের দিকে তাকিয়ে বলল, বিছানা থেকে নেমেছে কেন? আমি তো আসতাম। মা, টেলবিট কি? তে ছেলের কথা বুঝলো না, বলল, কি বলে? টেলবিট কি? জানি না তো, এটা কোথা থেকে শুনলে? বাবা বলছে। তাইলে তোমার বাবাকে জিজ্ঞেস করো টেলবিট কি। হবে হয়তো তার বিটির কোনো না, ঘুমের মধ্যেও এসব বলে। ক্লাসলেস পুরুষ কোথাকার। শেষ কথাটা বিড়বিড় করে বলল। তেগুক মায়ের কাছেও কোনো সত্য না পেয়ে মন খারাপ করলো। সে আবারও বাবার কাছে গেল। জাঙ্কুক উপুর হয়ে শুয়েছিল। বাবার পিঠের উপর বসে তেকুক বাবাকে জাগাতে লাগলো। অনেকক্ষণ পর জাঙ্কুকের ঘুম ভাঙলো। ছেলেকে পিঠ থেকে নিচে নামিয়ে নিজের কোলে নিয়ে অনবরত চুমু খেতে লাগলো। তেকুক বাবা চুমুর হাত থেকে বাঁচতে হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। জাঙ্কুক তাও থামলো না, হাতের উপরে চুমু দিতে থাকলো। তেকুক শেষে বাবার কোল থেকে ছুটে বেরিয়ে আসতে নিলে জাঙ্কুক দিল না, বলল, আর ভাঙাবি আবার ঘুম? তোকে আজকে সারাক্ষণ চুমু খাবো রে তেকুক। বাচ্চাটা মুচড়া মুচড়ি করতে করতে বলল, না। নাকি কেন জাগেছে সামাই? তেকুক উঠে বসে বাবার দিকে তাকিয়ে বলল, টেলবিট কি? জাঙ্কুক ভ্রু সোজা করে বলল, এটা আবার কি? তুমি তো বলেছ। কি বলিস? আমি এটা বলবো কেন? এই শব্দ তো নতুন শুনলাম। না, তুমি বলেছ। ধুর, এই আজগুবি শব্দ আমি বলতে যাব কোন দক্ষে? তোর মা জানে বোধহয়, তাকে জিজ্ঞেস কর। মা জানে না। তাইলে ওইটা তো নানা বাড়ির কেউ হবে হয়তো। জাঙ্কুক হামি দিয়ে গুরুত্বহীন ভাবে কোনো রকম বলল। টেকুক কথাটুকু শুনে মায়ের কাছে দৌড়ে গেল। জাঙ্কুক ধরতে গিয়েও পারল না। এখন এই বিচ্ছু সব কথা মাকে সাপ্লাই করবে। মহা মুসিবতে পড়ল তো। এখন লিলিপুট এসে জিজ্ঞেস করবে তার পরিবারকে এটা বলা হলো কেন। কে জানে এই টেলবেট গাঁজাখুরি শব্দ কি জন্য বলেছে সে। মা, ভাতও খাবো। স্কুল থেকে এসে তে মনমরা হয়ে শুয়েছিল। মন মেজাজ দুটোই খারাপ তার। টেকুকের কথায় কোনো জবাব না দিয়ে আগের মতো শুয়ে রইল তে। টেকুক তের উত্তর না পেয়ে মায়ের কোলের মধ্যে ঢোকার চেষ্টা করতে লাগলো। তে বিরক্ত হয়ে বলল, বিরক্ত করো না তো টেকুক, বাবার কাছে যাও। কথাটা বলে আগের ভঙ্গিতে শুয়ে থাকলো সে। জাঙ্কুক বিড়ির টাকা খুঁজছে, চিরুনি তল্লাশি করছে, কিন্তু কোথাও পাচ্ছে না। তের কথা শুনে ঘাড় ঘুরিয়ে বিছানায় চাইলো। জাঙ্কুক বুঝলো পরিস্থিতি গরম, তবুও কিছু করার নেই। টাকা তো চাইতেই হবে। বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না তার। বিছানার দিকে এগোতে এগোতে জাঙ্কুক বলল, আমাকে কিছু টাকা দাও তো, পরে শোধ করে দিব। তের কোনো প্রত্যুত্তর করলো না। জাঙ্কুক তের কোনো রেসপন্স না পেয়ে বিছানার সামনে গিয়ে তাকে হাত দিয়ে ঠেলে বলল, কথা শুনোনি? তের কোনো নড়াচড়া নেই। টেকুক অবুঝের মতো মা বাবার দিকে তাকিয়ে আসে। জাঙ্কুক টেকুককে বলল, বাবা তোমাকে যে খেলনা কিনে দিয়েছে ওইটা দিয়ে খেলো গিয়ে, আমরা একটু পরেই ভাত খাবো। বাচ্চাটা ঘাড় কাত করে নেমে অন্য রুমে চলে গেল। জাঙ্কুক তের পাশে গা ঘেঁষে বসলো। তে একেবারে শক্ত কাঠের মতো হয়ে আছে। জাঙ্কুক তাই মনে হলো। তের হাত ও ব্যাক সাইড ডলে দিতে দিতে বলল, শোনো, টাকাটা জরুরি, হাতে টাকা পেলে তোমাকে দিয়ে দিব। তে কঠিন ভঙ্গিতে শুয়ে থাকলো। জাঙ্কুক বলল, আশ্চর্য, তোর তো ভালো কথা গায়ে লাগে না রে। এত ভালোভাবে বসছি কয়টা টাকা দিয়ে পরে তোকে দিয়ে দিব, শুনছিসই না? এমনিতে বাবার কাছে একবার চা হয়ে গেছে, নাইলে তোর কাছে জীবনেও চাইতাম না। কথাটা কি হলো জানা নেই, কিন্তু তে মুখ বুজে কেঁদে দিল। জাঙ্কুক হতভম্ব হয়ে গেল। তেকে সে জীবনে এরকম করে কাঁদতে দেখেনি। কেঁদেছে হয়তো বা, কিন্তু তার সামনে এই প্রথম কেমন একটা চাপা কষ্ট নিয়ে কাঁদছে মনে হচ্ছে। জাঙ্কুকের কেমন জানি লাগলো। যদিও লিলিপুটের কান্নায় তার কিছু যায় আসে না, কিন্তু এভাবে কাঁদতে দেখে কেমন জানি করছে বুকটা। জাঙ্কুক উঠে চলে গেল। যাওয়ার আগে তেকুককে মায়ের কাছে থাকতে বলে গেল। তেকুক বাবার কথা শুনে মায়ের কাছে চলে গেল। তেকুক রুমে গিয়ে মাকে ডেকে ডেকে বলল, মা, ক্ষুধা লাগছে, ভাতও খাবে কখন? তে ছেলের কথা শুনে চোখ মুখ মুছে ফেললো। উঠে মুখ ধুয়ে ছেলেকে নিয়ে ভাত খেলো।
সংসারটা তার কাছে এখন তিক্ত হয়ে উঠেছে। তার সাথে কেন ওই অকর্মাকে জুড়তে হলো? মাঝে মধ্যে খুবই হতাশ লাগে তার। সবকিছু ছেড়ে ছুড়ে যদি কোথাও চলে যেতে পারতো, একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখনো এই সংসারটা করছে। না হলে এই সংসার 2 দিনও কেউ করতো না। বাচ্চাকে শুইয়ে দিয়ে কিছুক্ষণ দোয়া জিকির কোরআন পাঠ করলো। নামাজ স্কুল থেকে এসেই পড়েছে। আল্লাহকে ডাকা হচ্ছে সকল সমস্যার সমাধান, মনে মনে প্রশান্তি আনার একমাত্র মাধ্যম। তার বান্দার মনের সকল ব্যথা তিনি নিশ্চয় দেখেন, তার পরিত্রাণও ওই রবই করবেন। তের পূর্ণ বিশ্বাস আছে এতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরামের 2 হাত ভর্তি বাজার। বাজার বলতে ঘরের টুকিটাকি জিনিস, মাছ মাংস শাকসবজি। তেমন একটা বাজার করতে হয় না, তবুও মাসে একবার আসেন বাজার করতে। হঠাৎ সালামের আওয়াজ আসায় সেই দিকে ফিরলেন, চমকে গেলেন তিনি খানিকটা। সুগা ভুইয়া মুচকি হেসে প্যান্টের পকেটে হাত ঢুকে দাঁড়িয়ে আছে। সুগা আরেমকে চমকাতে দেখে মনে মনে হাসলো। এগিয়ে এসে বলল, ভালো আছেন আঙ্কেল? আরেম কোনো কথা বলল না। সুগা আবারও বলে উঠল, আপনাকে তো তেমন দেখাই যায় না আঙ্কেল, সবকিছু ভালো তো? বলে একটা রহস্যময় হাসলো। আরেম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। সুগা প্যান্টের পকেটে হাত ঢুকে একটু রহস্য করে প্রশ্ন ছাড়লো, তাই? আরেম কপালের ঘাম মুছে বললেন, হ্যাঁ। আরে আঙ্কেল, ঘামছেন কেন? বেশি গরম তো না? আমাকে বাজারটুকু দিন, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আরেম বললেন, প্রয়োজন নেই, আমি যেতে পারবো। সেটা তো আমি জানি আপনি পারবেন, তবুও ছেলে মনে করে দিন। আরেম চমকের উপরে আসেন। এই ছেলে হলো কি আজ তার সাথে এত মিষ্টি স্বরে কথা বলছে? কাহিনী তো কিছু একটা আছেই। চেয়ারম্যানের ছেলে তাকে দেখে নিজের উদ্যোগে এগিয়ে এসে, ব্যাপারটা অদ্ভুত না? সুগা জোর করে বাজারে ব্যাগটা হাতে নিল। চারপাশে অনেকে তাকিয়েছিল দেখে আরেম আর জোর জবরদস্তি করলো না, চুপচাপ প্রস্থান করলো বাজার থেকে। আরেম নিজেদের বাড়ির দরজায় টোকা দিলেন। পাশেই সুগা বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে। পথের মধ্যে অনেকবার আরেম ব্যাগ নিতে চেয়েছিল, কিন্তু সুগা দেয়নি। জিমিন দরজার আওয়াজ শুনে বুঝলো বাবা এসেছে। তার মাথায় একটু ঘোমটা দিয়ে ঝড়ের গতিতে দরজা খুলতে দৌড়ে গেল। উঠানের সামনে বিশাল গেট, ওইটা উৎফুল্ল হয়ে খুলে বাবাকে দেখে বলে উঠল, আব্বু এত দেরি করলে কেন আজ? তোমার ওষুধের কথা ভুলে গিয়েছো? বলতে বলতে বাবার সাথে অন্য একজন পুরুষকে দেখে জিমিন পড়িমড়ি করে দৌড়ে ঘরে ঢুকে গেল। যেহেতু সে পরিপূর্ণ পর্দা করে, সেহেতু এরকম পরপুরুষের সামনে এভাবে চলে আসে প্রচন্ড বিব্রত হয়েছে জিমিন। একজন পদ্মাশীল মেয়ে জানে একজন গায়ের মাহারাম পুরুষের চাহনি তাদের কাছে ঠিক কি। গায়ের মাহারাম পুরুষের নজর এতটাই ভয়াবহ, মেয়েরা যদি তা জানতো তাহলে নিজেদের লোহার কাপড়ে ঢেকে রাখতো। জিমিনের রীতিমতো কান্না পেয়ে গেছে। সে অসংখ্যবার তওবা পড়ে ফেললো। আরেমও বেশ খানিকটা বিব্রত ও কষ্ট পেয়েছে, তা তার চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। আজকে তিনি ফোন নিয়ে যায়নি। তিনি না হলে ফোন করেই বলে দিতে পারতেন বাসায় অন্য একজন আসবে। সুগার ভীষণ মজা লাগলো এদের কাহিনী দেখে। সুগা আরেমকে বলল, আঙ্কেল, বাজারটা কোথায় রাখতে হবে? আমার হাতে দাও, আর কিছু করতে হবে না। তুমি ভিতরে এসে বসো, চা নাস্তা কিছু খেয়ে যাবে। তার প্রয়োজন নেই আঙ্কেল, নিজের খেয়াল রাখবেন, আসি। কথাটুকু বলেই সুগা প্রস্থান করলো। তার মুখে পরিকল্পনা এক ধাপ এগিয়ে যাওয়ার খুশি ঝকমক করছে। এখন শুধু সময়ের অপেক্ষা। রাত 11:30 বাজে, এখনো জাঙ্কুক বাসায় আসেনি। সেই যে দুপুরে বেরিয়েছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। সচরাচর এত দেরি কখনোই করে না, আজ এত দেরি করছে কেন? তেকুকে খাইয়ে তে ঘুম পাড়িয়ে দিয়েছে। বাচ্চাটা বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু বাবার আজকে দেখা নেই। তের বুকটা কাঁপছে অজানা ভয়ে। বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। ভালো লাগছে না, সময় চলে যাচ্ছে, কিন্তু জাঙ্কুকের কোনো খবর নেই। এই পুরুষটা তাকে শান্তি দেবে না। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসার জীবনের প্রথম অধ্যায়ের কথা ভাবতে লাগলো। রাত 1টা বাজে, এখনো আসেনি লোকটা। তে এতক্ষণ বসে বসে অতীতের স্মৃতিচারণ করেছিল। টেকুকের মাথায় হাত বুলিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে তে। কি আদরে ভঙ্গিতে ঘুমাচ্ছে বাচ্চাটা, হাত পা ছড়িয়ে গাল ফুলিয়ে ফুলিয়ে আসে। এই যেন অবিকল জাঙ্কুকের মতো। বাবার চেহারা এতটা পেল কি করে বাচ্চাটা? তার চেহারাও তো একটু আধটু পেতে পারতো। তে ছেলের ফুলো ফুলো গালে চুমু খেয়ে ঘুমান্ত ছেলের মুখের দিকে চেয়ে বলল, তোর বাপ ফোন ধরে না রে তেকু, কোথায় গেল বলতো? এই ঘাটতারা বাপটাকে একটু সোজা করতে পারিস না তুই? বাপের নাওটা হলে কেন রে? তুই আমার বুকের মানিক আব্বা। তোর বাপ আমাকে টেনশনেই মারবে। ওই আধ বুড়ো লোকটার চিন্তায় আমি এখনো ঘুমাতে পারলাম না। কোথায় আবার বিড়ি টানছে কে জানে।
টাকা পয়সা নেই, বিড়ির নেশে চিন্তায় টিন্তায় করছে নাকি আবার? রাত 2টোর দিকে ঘরের দরজা কড়া নাড়ার শব্দে তের ঘুম ছুটে গেল। বসে থাকতে থাকতে ঘুম এসে গিয়েছিল। দরজায় আবারও কড়ার শব্দে তাড়াতাড়ি উঠে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে? আমি। জাঙ্কুক উত্তর করলো। তে দরজা খুলে দিল। জাঙ্কুক তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? তে দরজা আটকে বলল, হ্যাঁ, রাত 2টোর সময় আপনার জন্য তো জেগে থাকবো, ঘুমিয়ে পড়েছিলাম। জাঙ্কুকের পা হঠাৎ করে কেন যেন থমকে গেল। তের দিকে একটু চেয়ে আবার রুমে গিয়ে হাত মুখ ধুলো, তারপর ছেলের পাশে আস্তে করে শুয়ে পড়লো। তে তা দেখে বলল, কি হলো, শুয়ে পড়লেন যে? ভাত খাবেন না? জাঙ্কুক জবাব দিল না। তে আস্তে করে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে বলল, ভাত খেয়ে ঘুমান। জাঙ্কুক চোখ বন্ধ করে জবাব দিল, আমার টেনশন কারো না করলেও চলবে। এতক্ষণ যেহেতু টেনশন না করে খেতে ঘুমাতে পেরেছে, এখনো তেমন ঘুমাক। তে বুঝলো তাকে ইঙ্গিত করে খোসা দিয়ে কথাগুলো বলছে। আহা, ঢঙ্গের আলাপ! এতক্ষণ ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছে, তার হিসাব নেই। এখন আসছে রং ঢং করতে। তে বলল, ফোন ধরেননি কেন? ইচ্ছে হয়নি তাই? তা কি ইচ্ছে হয় শুনি একটু? কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমা, মাথা খারাপ করিস না। কেন, বিড়ির টাকা জোগাড় হয়নি বুঝি? জাঙ্কুক প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বালিশের কাছে রাখলো। তে ভাবলো সিগারেট কেনার টাকা কই পেয়েছে। জাঙ্কুক ছেলেকে আদর করে কোলের মধ্যে ঢুকিয়ে ঘুমের দেশে চলে গেল। তে একটু অবাকই হয়েছে, বালিশে মাথা দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কিভাবে? নাক ডাকার শব্দ আসছে। তে আর দাঁড়িয়ে না থেকে অপর পাশ হয়ে সেও শুয়ে পড়ল। বাবা, শুশু কব্ব। বিছানায় শুয়ে শুয়ে টেকুককে নিয়ে খেলছিল জাঙ্কুক। তখনই বাচ্চাটা লাফিয়ে কথাটা বলে উঠলো। জাঙ্কুক বলল, একটু পরে করিস, এখন উঠতে আলসেমি লাগছে। টেকুক বলল, এক্ষুনি কব্ব। জাঙ্কুক হামি দিয়ে বলল, ধুর বাপ, একটু অপেক্ষা কর। নাওয়ান অবসরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, এখানে কোলে দিব? জাঙ্কুক দেখলো তার শরীর গরম গরম লাগছে। ব্যাপার কি? ছেলেকে অন্য পাশে নেওয়ার জন্য উঠাতে ঝরঝর করে কাজ সেরে ফেললো তেকু। আগেই সেরেছে, এখন বাকিটা সারলো। জাঙ্কুক ছেলের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, ডাম্বালের বাচ্চা, কাজ সেরে ফেলেছিস তুই? খুব ফোকলা হেসে বাবার দিকে তাকিয়ে রইল। ছেলের আদুরি হাসির দিকে তাকিয়ে রইল জাঙ্কুক। এই জায়গায় বলতে গিয়ে আমার এত পরিমাণ হাসি পাচ্ছিল। আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, অবশ্যই একটা করে লাইক করে দিবা।